এই মুহূর্তে দেশে এবং বিদেশে বসে যারা নবীনগরের কথার আজকের এই বিশেষ অনুষ্ঠানে সংযুক্ত হয়েছেন, আমি গৌরব দেবনাথ অপু। আজকের এই সান্ধ্যকালীন অনুষ্ঠানে আপনাদের সকলকে আমি স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে নবীনগরের কথা আয়োজিত আজকের এই বিশেষ অনুষ্ঠান তুমি কি কেবলই ছবি শীর্ষক আজকের এই অনুষ্ঠানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে সুদূর কানাডা থেকে সংযুক্ত হয়েছেন জাতির জনককে নিয়ে কিছু কথা বলবার জন্য বাংলাদেশের অন্যতম প্রধান কবি, বাংলাদেশের বরেণ্য বুদ্ধিজীবী, পরম শ্রদ্ধাভাজন কবি আসাদ চৌধুরী। এতক্ষণ আপনারা যে শরৎ যন্ত্রটির একটি আবহ তৈরি করে দিয়েছিলেন, যে মানুষটি আমাদের সামনে আজকের এই অনুষ্ঠানে সংযুক্ত হয়েছেন, তিনি উস্তাদ ইউসুফ খান, যিনি বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের অন্যতম দিকপাল, প্রয়াত উস্তাদ ফুলঝুরি খানের জ্যেষ্ঠ পুত্র। এবং কিছুক্ষণের মধ্যে আমরা আশা করছি সংযুক্ত হবেন বাংলাদেশের উচ্চাঙ্গ এবং নজরুল গজল অঙ্গনের অত্যন্ত গুণী শিল্পী শেখ জসিম। আমরা আজকের এই গুরু গম্ভীর এই বিয়োগান্তক দিবসের এই অনুষ্ঠানে আমরা কবি আসাদ চৌধুরী এবং ওস্তাদ ইউসুফ খান দুজনকে আমরা সশ্রদ্ধ প্রণতি জানাচ্ছি নবীনগরের কথা পরিবারের পক্ষ থেকে। শুরুতে আসতে চাই কবি আসাদ চৌধুরীর কাছে। তার আগে প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে আমরা আজকে একটু ভিন্ন আঙ্গিকে অনুষ্ঠানটি সাজাবার চেষ্টা করেছি। আমরা কবি আসাদ চৌধুরীর কথা শুনবো, মাঝে মাঝে উস্তাদ ইউসুফ খাঁ সাহেবের শরদের ঝংকারে আমরা 15ই আগস্টের যে শোকাবহ পরিবেশ সেটি আমরা ফুটিয়ে তুলবার চেষ্টা করব। কথা, সুর এবং শরদের মাধ্যমে আজকের এই জাতির জনকের প্রতি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের শুরুতে আমরা আসতে চাই কবি আসাদ চৌধুরীর কাছে। স্যার, আপনি যদি আমাকে শুনতে পেয়ে থাকেন, যেহেতু আপনি সুদূর কানাডা থেকে সংযুক্ত হয়েছেন, ইন্টারনেটের কি অবস্থা আমি জানি না, যেহেতু আজকে 15ই আগস্ট জাতীয় শোক দিবস, দেশে এবং বিদেশে আজকে ইন্টারনেট নানাভাবে ব্যবহৃত হচ্ছে সারা দিনভর গণমাধ্যম সহ বিভিন্ন অঙ্গে। আমরা আশা করি আজকে ইন্টারনেট ভালো পাবো আমরা, সেই আশাই আপনার কাছে আমরা আসতে চাই। আপনি নিশ্চয়ই সারাদিন আজকে কানাডায় বসেও নিশ্চয়ই বাংলাদেশের খবরাখবর রেখেছেন, খোঁজ খবর রেখেছেন, গণমাধ্যমের মাধ্যমে সবকিছুই জানতে পেরেছেন। যে বিষয়টি দিয়ে আমরা শুরু করতে চাই, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের বিষয়ে কথা বলতে গেলে কোথা থেকে শুরু করব আর কোথায় গিয়ে শেষ করবো, অন্তত আমার মতো এরকম নগণ্য একজন সংবাদকর্মী গৌরাঙ্গ দেবনাথ অপুর ন্যূনতম কোনো ধারণা নেই, আমার অভিজ্ঞতা নেই। আর আপনার মতো এরকম একজন গুণী মানুষের সামনে বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলবার সেই দুঃসাহসও নেই। আমি শুধু, আপনি যেহেতু কানাডায় আছেন, বাংলাদেশে এই মুহূর্তে আপনি নেই, আপনি যদি গণমাধ্যমের সঙ্গে যুক্ত থেকে থাকেন দিনভর, আপনি নিশ্চয়ই দেখেছেন যে আজকে সকালবেলা ধানমন্ডির 32 নম্বরে যখন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছিল, বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতার যে দলটি, বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতে গড়া সেই আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ, যাদের নেতৃত্বে ছিলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তিনি শ্রদ্ধাঞ্জলি শেষ করে যখন ফিরছিলেন, তখন সংবাদ মাধ্যমে সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে যে কথাটি বলছিলেন, আমি সেই কথাটি থেকেই আজকে আপনার কাছ থেকে শুনতে চাই। এবার 3টি বিষয় আমাদের এই বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে, 3টি বৈশিষ্ট্য নিশ্চয়ই আপনি জানেন, এটা সবাই জানে, যে প্রথমত হচ্ছে যে এটি বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর বছর, পাশাপাশি দ্বিতীয়ত হচ্ছে এটি সুবর্ণ জয়ন্তী, স্বাধীনতার 50 বছর, এবং তৃতীয়ত হচ্ছে যে এই বছরে আজকে পালিত হচ্ছে বঙ্গবন্ধুর 46তম মহাপ্রয়াণ দিবস। 3টি বিষয় একীভূত হয়ে গেছে আজকের এই অনুষ্ঠানে। সেখানে 46 বছর পর ওবায়দুল কাদের, আমাদের মন্ত্রী মহোদয়,
গণমাধ্যমের সঙ্গে বলছিলেন যে বঙ্গবন্ধু হত্যার একটি বিচার হয়েছে। 1996 সালে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার সরকার যখন ক্ষমতায় আসে তখন বিচারটি হয়েছে এবং একদম স্বাভাবিক গতিতে হয়েছে। কোনো স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে হয়নি। একদম স্বাভাবিক বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে যেভাবে সাধারণ মানুষ বিচার পায়, জাতির জনকের হত্যাকাণ্ডেরটিও কিন্তু সেভাবেই, যাতে কোনো প্রশ্নবিদ্ধ না হয় সেভাবেই কিন্তু বঙ্গবন্ধু কন্যা সেই বিচারটি করেছেন বাংলাদেশে ২১ বছর পর ক্ষমতায় এসে। কিন্তু আজকে ৪৬ বছর পর ওবায়দুল কাদের সাহেব বললেন, স্যার, যে বঙ্গবন্ধু হত্যার পেছনের যে প্রধান কুশীলব যারা ছিলেন, নেপথ্যের যারা মূল কারিগর ছিলেন, তাদের বিচার কিন্তু এখনো সরকার করতে পারেনি। তিনি সরকারের একজন অন্যতম প্রধান ব্যক্তি হিসেবে তিনি সরকারের কাছে দাবি করেছেন যে তদন্ত কমিশন গঠন করা হোক, যেই তদন্ত কমিশনের মাধ্যমে নতুন করে বঙ্গবন্ধু হত্যার পেছনের যে প্রধান কুশীলব তাদের বিচারটি যেন নতুন করে করা হয়। এবং সরকারের আরেকজন প্রতিমন্ত্রী, তথ্য প্রতিমন্ত্রী যিনি মুরাদ হাসান, তিনি আরেক ধাপ এগিয়ে একটি অনুষ্ঠানে বলেছেন, স্যার, যে জিয়াউর রহমান হচ্ছেন বঙ্গবন্ধু হত্যার পেছনের মূল প্রধান কুশীলব, অতএব জিয়াউর রহমানেরও মরণোত্তর বিচার করতে হবে। ৪৬ বছর পর এরকম একটি দুইজন মন্ত্রীর মুখ দিয়ে আজকে বঙ্গবন্ধুর এই শাহাদাত বার্ষিকীতে প্রকাশ্যে যে দাবিটি এসছে, এই বিষয়টিতে স্যার আপনার পর্যবেক্ষণ, আপনার মূল্যায়ন, সামগ্রিক বিষয় নিয়ে বঙ্গবন্ধুর প্রতি আপনার স্মৃতিচারণ এবং আপনার শ্রদ্ধা, নবীনগরের কথা মানুষের উদ্দেশ্যে যদি বলেন। কবি আসাদ চৌধুরী। অনেক ধন্যবাদ গৌরাঙ্গ, অপু, অনেক অনেক ধন্যবাদ। আজ 15ই আগস্ট। আজকে ক্যানাডাতে বসেও আমাকে অনেকগুলো অনুষ্ঠান করতে হবে, ভ্যাঙ্কুভারে করতে হবে, লস এঞ্জেলসে করতে হবে, এবং আমি অনেকগুলো অনুষ্ঠান করতে পারছি না, সম্ভব না একার পক্ষে এতগুলি অনুষ্ঠান করা। যে কথাগুলো আমি দীর্ঘদিন ধরে বলে এসছি, আমার খুব ভালো লাগছে। বাংলাদেশের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি দুজন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্যের প্রতিমন্ত্রী, তথ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, এরা যে কথাগুলি বলেছেন এগুলো আমাদের মনের কথা, আমার মনের কথা। আমি বারবার এটি লিখেছি, প্রবন্ধে উল্লেখ করেছি টুকরো টুকরো করে, কখনো কখনো বক্তব্যেও বলেছি আমি, যে বাংলাদেশ প্রতিটি সরকারের মধ্যে, এটি রবীন্দ্রনাথের মতো লোকেরও একটা সংশয় ছিল যে সরকার এক ধরনের চাপ সৃষ্টি করে, এটি এটি তার রবীন্দ্রনাথের ধারণা ছিল একটা। রবীন্দ্রনাথ এই জন্য জাতি ব্যবহার করতেন না, উনি ব্যবহার করতেন নেশন। তার কারণে এই কনোটেশনটা আমাদের সমাজে অন্য রকমের আছে। আমরা জাতি বলতে, দেশ বলতে ভিন্ন ভিন্ন ভাবনা চিন্তা করি। জাতি বললে আমরা বলি হিন্দু না মুসলমান, দেশ বললে তোমার বাড়ি কই, বাঞ্ছারামপুর না নবীনগর। এটা যদি কেউ ঢাকায় যায় তা বললাম যে দেশে গেছিলাম, ঢাকা থেকে ফিরে যখন যায় তখন এরা বলে যে দেশে গেছিলাম একটু। দেশ মানে শুধুমাত্র একটা রাষ্ট্রের যে কাঠামো সেটা না, বাঙালিরা দেশ বলতে অনেক কিছু বোঝে। ময়ালকে বোঝে, যেখানে তার খাদ্যাভ্যাস, যেখানে তার ভাষা, তার সংস্কৃতি। যেমন আমি যদি বলি যে এই নবীনগর বললে আমার কাছে দুটো গ্রাম আমাদেরকে চোখের মধ্যে ধপ করে আসে, একটা শিবপুর আর একটা হচ্ছে সাতমোড়া, ভোলাচং। এই কতগুলো গ্রাম আমার এখন মাথার মধ্যে টুক করে ঢুকে পড়ে একেবারে। এবং এই যে বর্দাঘাট অঞ্চল, সেই মোগল আমলের বিখ্যাত বর্দাঘাট অঞ্চল তো নবীনগর। তো আজকে যে কথাগুলো বলছেন সেটা হচ্ছে বাংলাদেশ যখন স্বাধীন হলো, স্বাধীন হলো তো আমরা বললাম স্বাধীনতা ঘোষণা 26শে মার্চ, সেটা আলাদা কথা। বিজয় অর্জন করলো, এবং বিজয় অর্জনটা সোজা ব্যাপার ছিল না, সেটা নিয়েও আমাদের প্রচুর গন্ডগোল আছে, সেটা নাই বা বললাম। সেটা হচ্ছে বাংলাদেশ সরকার বললে এক সংখ্যা, ভারত সরকার বলছে আর একটা সংখ্যা, পাকিস্তান সরকার বলছে আর একটা সংখ্যা,
যুদ্ধ বন্দীদের সংখ্যাটি কত? আমি এই নিয়ে তর্কে যাচ্ছি না, আমি আর তর্কেই যাচ্ছি না। তবু ৯১,৫০০ উপরে এটা সবাই মেনে নিয়েছেন, সংখ্যাটি একরকমের না। এবং পৃথিবীর একটা বিশাল ঘটনা যে ৯১,০০০ সৈন্য, তাদের অস্ত্র গোলা বারুদ সবই আছে, এমনকি প্লেন গুলো পর্যন্ত ছিল, তারপরও তো সারেন্ডার করলো। এবং সারেন্ডার নিয়েও অনেক রকমের তর্ক বিতর্ক আছে, এবং যেগুলোর মীমাংসা হওয়া অত সোজা না, অত সোজা না। অনেকগুলো কারণ আছে, অনেকগুলো দেশ যুক্ত, যারা জগজাত সিং অরোরা এবং জেকব, এরা ছিলেন ইস্টার্ন ফ্রন্টের প্রধান। তারা মানেকশার মানেকশার ইচ্ছা ছিল যে তারা কুমিল্লা হয়ে ঢাকা আক্রমণ করবে। সেখানে অরোরা, জেকব নিজেদের সিদ্ধান্ত নিয়ে ঢাকা আক্রমণ করেছেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আমরা ভুলে যাই এগুলি সেভাবে লেখা হয়নি। এবং আজকে আমি প্রথমেই এই বঙ্গবন্ধু সম্পর্কে মন্তব্য করার আগে এটি বলে নিই যে জেকবেরও প্রমোশন হয়নি এবং অরোরারও প্রমোশনটা হয়নি। তারা এটি নিয়ে আমার কাছে এখনো রহস্যময় ব্যাপার বলে মনে হচ্ছে, যে কেন হলো না। ভারতের আর কোনো জেনারেলরা একে এরকম দখল করতে পেরেছিলেন আদার দেন বাংলাদেশ? বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে আর একটি নাম জড়ে আছে, শুধু ভারত বললে চলবে না। আমি মিসেস ইন্দিরা গান্ধীর কথা বলছি, শ্রীমতী ইন্দিরা গান্ধীর কথা বলছি, প্রিয়দর্শিনীর কথা বলছি। কেন বলছি? এই জন্যে যে তিনি ডিসেম্বর মাসেও তিনি নিক্সনের সঙ্গে তর্ক করেছেন, গিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় গিয়ে তর্ক করেছেন, মানে কি বলবো, সিরিয়াসলি বলেছেন তাকে নিয়ে আসা দরকার, তাকে আনতে হবে, ইত্যাদি ইত্যাদি। আজকে বঙ্গবন্ধুর মৃত্যুর পরে এত বছর পর আজকে খুব স্বাভাবিকভাবে, এবং যেটি গৌরাঙ্গর স্বাভাবিক, বঙ্গবন্ধুর কথা বলতে গেলে আবেগে কি যে কথাটি বলা হলো না। এই বছরই প্রথম ফজিলাতুন্নেসার জন্মদিন পালিত হলো রাষ্ট্রীয়ভাবে। এটি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বলেই কতগুলো বিচার সম্ভব হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে যুদ্ধ অপরাধীদের বিচার। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বলেই 15ই আগস্টে আমরা যাকে হারিয়েছি, শুধু বঙ্গবন্ধুকে তো না, বঙ্গমাতাকে তো না, শুধু তার 3 ছেলেকে হারিয়েছি। রাসেল তার মধ্যে ছিল। 3 ছেলে ছোট, বড় 2 ছেলেই যুদ্ধে গেছিল। কয়জনের ছেলে যুদ্ধে গেছিল? কয় নেতার ছেলে যুদ্ধে গেছে, সরাসরি অস্ত্র ধরেছে? কয়জনের? এগুলো তো ভুললে চলবে না, এগুলো ভুললে চলবে না। এবং কামালের বউ, কামালের বউর কথাই আমি আগে বলি। শেখ কামালের, তিনি পোয়াতি ছিলেন, এবং ওই বাচ্চাটি তার মায়ের গর্ভেই তার কবর, তার চিতা, যাই বলি না কেন, মায়ের পেটেই তার জন্ম, মায়ের পেটেই তার মৃত্যু। নির্মলেন্দু কবিতার কথা নিশ্চয়ই মনে আছে, যে একটা বুলেট কিনতে বাংলাদেশের মানুষের, একটি কৃষকের খাবার, একবেলা খাবারের পয়সায় কেনা, একটা শ্রমিকের আনন্দ সিনেমা দেখার পয়সায় কেনা বুলেট দিয়ে বঙ্গবন্ধুকে মারা হয়েছে। এটি স্বাভাবিকভাবে সেদিনের এই কবিতাগুলো আমাদেরকে কি আলোড়ন করেছিল। একটা কথা মনে হয়েছে, বলে ফেলি, তা লজ্জা শরম ত্যাগ করে। এটি আমি ঘুরিয়ে ফিরে বলেছি, আজকে এরা এইভাবে বললেন। সেটা হচ্ছে, বাংলাদেশের যারা সরকারে ছিলেন, সরকারি কর্মকর্তা, যাদের আমরা ব্যুরোক্র্যাট বলি, তাদের 80% সমাজতন্ত্র চায়নি। সহজ করে বলি একেবারে, তারা সমাজতন্ত্র চায়নি। তারা তৈরি হয়েছে আইসিএস এর প্যাটার্নে, সিএসএস, এবং ওই প্যাটার্নেই তারা বাংলাদেশে শাসন করতে চেয়েছিলেন। এবং বঙ্গবন্ধু চেয়েছিলেন যে রাজনৈতিক ব্যক্তিদের হাতে যেন ক্ষমতা থাকে। আর্মি অফিসারদের ক্ষেত্রেও তাই, আর্মি অফিসারদের ক্ষেত্রেও
আর্মি অফিসার বঙ্গবন্ধুর মৃত্যুর পরে চেইন অফ কমান্ড কি ছিল, এইগুলি নিয়ে কথা বলতে গেলে তো অনেক কথা বলতে হয়, এবং কথা না বলে উপায় থাকে না। এবং বঙ্গবন্ধুর মৃত্যুর পরে আর্মির ভূমিকা, ব্যুরোক্রেটদের ভূমিকা, এগুলি নিয়ে আমাদের অনেক প্রশ্ন আমাদের এখনো আছে। এবং বঙ্গবন্ধুর মৃত্যুর পরপরই দেখা যাবে দুইটি দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে, পাকিস্তান, সৌদি আরব এবং চীন। রাজনীতিতে স্থায়ী বন্ধু বলে কিছু নেই, রাজনীতিতে স্থায়ী শত্রু বলেও কিছু নেই, এটি মেনে নিতে হবে। কিন্তু সঙ্গে সঙ্গে কি এটাও কি আমাদের চোখে পড়ে নাই, কি পড়া সঙ্গত না, যে বঙ্গবন্ধুর মৃত্যুর পরে যে আশ্চর্য নীরবতা নেমে এসেছিল, ভাবতে সময় নিয়েছে। এবং মানুষ তো তার আগে যুদ্ধ দেখেনি, ৭১ সনের যুদ্ধ দেখেছে। ৭১ সনের যুদ্ধ দেখা মানেই অ্যাট্রোসিটিস কি, তার আগে যদি বাঙালির স্মৃতিতে থাকে সেটা হচ্ছে বর্গিয়েল দেশে, এটা একটা স্মৃতি বাঙালির, যুদ্ধের স্মৃতি। সৈন্যরা কি করতে পারে কি করতে পারে না ৭১ সনে দেখেছে। ৭১ সনে এমনি এমনি না, গণহত্যা, গণধর্ষণ, ধর্ষণ, অগ্নিসংযোগ, প্রতিদিন মানবতা বিরোধী কাজ, মানুষ মানবাধিকার লঙ্ঘন করা থেকে শুরু করে। এবং বাঙালিকে কি আইয়ুব খান, ফিরোজ একই একই ভঙ্গিতে কথা বলেছে যে কালা কালা এরা, এরা দেখতে অসুন্দর, এরা কথা বলতে জানে না, এরা মুসলমান না। কথা তো আর কম শোনায়নি আমাদেরকে, এরা কম শোনাননি। ওই একই ট্রেনিং তো, ওই ট্রেনিংটা তাদের মধ্যে কাজ করেছে। এবং বাংলাদেশ থেকে যারা এরপর যখন পাকিস্তান থেকে যুদ্ধ, পাকিস্তান থেকে যারা ফিরিয়ে আনা হলো, কি কষ্ট করে ফিরিয়ে আনা হয়েছে, কত কিছুর বিনিময়ে ফিরিয়ে আনা হয়েছে। এবং তারা এসে কি করলেন, তারা এসে মুক্তিযোদ্ধাদের সংঘাত তৈরি করলেন। এবং ফিডেল কাস্ট্রো বঙ্গবন্ধুকে পরিষ্কার বললেন যে হয় তুমি ওদেরকে রাখো, আর নয়তো মুক্তিযোদ্ধাদেরকে রাখো, দুই দুই পার্টি যদি একসঙ্গে রাখো তোমার বিপর্যয় আসবে, আমরা তোমাকে হারাতে চাই না। তুমি তৃতীয় বিশ্বের এখন একটা বড় স্বপ্ন, তুমি এখন তোমাকে কেন্দ্র করে তৃতীয় বিশ্ব একটা স্বপ্ন দেখছে। নন অ্যালাইন মুভমেন্ট বঙ্গবন্ধুর মৃত্যুর সঙ্গে সঙ্গে গল্প শেষ। আর কোথায় আছে জোট নিরপেক্ষতার, কোথায় কি চিহ্ন আছে আজকে? কাজী যে কথাগুলি বলেছেন তারা, এই কথাগুলো আমাদের মনের কথা, নতুন করে ভাবতে হবে, নতুন করে চিন্তা করতে হবে। কিন্তু রাজনৈতিক বাস্তবতা, এই যে এখন যেটা চলছে, এটা রাজনৈতিক বাস্তবতা। এবং এই পরিস্থিতিতে আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে বঙ্গবন্ধু নিয়ে এত সব হইচই হচ্ছে। আর কি হতো আমাদের জানা আছে, আমরা দেখেছি তো, আমরা দেখেছি, আমরা ৭৫ থেকে ৯০ পর্যন্ত বহু কিছু দেখেছি, তার নামটি কোনোদিন উচ্চারণ করা হয়নি, কেউ না বলেনি, দেখেছি তো আমরা। আমরা যারা কবিতা পড়তে গেছি, আমরা সুযোগ পেলেই বঙ্গবন্ধুর উপরে কবিতা পড়েছি, বাংলাদেশ চষে বেরিয়েছি। ৭৫ থেকে ৯০ বাংলাদেশের ২টি জেলা ছাড়া এমন কোনো জেলা নেই আমি যাইনি, বা আমাদের মতো আমার বন্ধুরা, আমার কবি বন্ধুরা যাননি, তারা বলেননি। হ্যাঁ, আজকে এবং কিছুদিন আগে আইনমন্ত্রীও সম্ভবত একই কথা বলেছেন যে নতুন করে দেখতে হবে এগুলো। অনেক সময় আছে রাজনৈতিক ক্ষমতায় থাকলে পর চুপ করে থাকতে হয়। বেনজির কি করতে হয়েছে, বেনজির একদিনও বলেনি ভুট্টোর বিচার চাই, সম্ভব ছিল না তার পক্ষে বলা। কিন্তু শেখ হাসিনার কৃতিত্ব এখানে, আমি বলবো যে কি দুর্জয় সাহস বাপের মতো, যে অন্তত গোটা পৃথিবীর বড় বড় মুরব্বীদের ধমকানি, সতর্কবাণী, এগুলোকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সে রাজাকার আলবদরদের বিচার হয়েছে, বঙ্গবন্ধুর বিচার করেছে। আর একটা বাকি আছে, ২১শে আগস্টেরও বিচার হয়েছে, কিন্তু আর একটা বাকি আছে, সেটা হচ্ছে জেল হত্যা দিবসের বিচার। এ নিয়েও জেল, মুজিবনগর সরকার সম্পর্কে আওয়ামী লীগের মনোভাব খুব দুর্ভাগ্যজনক। আমার মনে হয় না
যে আওয়ামী লীগও খুব ইতিহাসের প্রতি খুব সুবিচার করেছে, আমার মনে হয়নি, আমার মনে হয় না। নজরুল ইসলাম সাহেব সম্পর্কে, তাজউদ্দিন সাহেব সম্পর্কে না, সে সুবিচারটি হয়নি, তাদেরকে সেভাবেও বিচার করা হয়নি, মূল্যায়ন করা হয়নি, মূল্যায়ন করা হয়। হয়নি, মূল্যায়ন করা হয়নি। আর দেখা যাবে যে তাজউদ্দিন সাহেব, আমি তার বাড়িতে ঈদের দিন গেছিলাম, তিনি আমার আপন খালুর ছোট বোনের স্বামী। আমি খালাম্মার সঙ্গে, আমার আত্মীয় তো ছিল না, আত্মীয় ছিল না, আমি তার বাসায় গেছিলাম। খালাম্মা আমাকে এক কাপ চা দেননি, তিনি বলেছেন, তোমার খালু বলেছে কোনো এন্টারটেইন করা যাবে না দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত। ঈদের দিন তার বাসায় সালাম করতে গেছি, এই জয় ছোট্ট একটা টুপি, রামপুরা লাল রঙের একটা টুপি পরা, আমাকে দেখে আবার এরকম করলো। আজকে কথা মনে পড়ছে আমার। বললেন তোমার খালু বলেছে যে না, কোনো গেস্ট আসলে এন্টারটেইন করতে পারবেন না, এক কাপ চাও দিতে পারবেন না। তিনি আমাকে এক কাপ চাও দেননি। কি অহংকার নিয়ে আমি সেদিন বাসা থেকে বেরিয়েছি আমি জানি। আমি তখনই বললাম যে আমাদের দেশটা স্বাধীন হবেই যাদের এরকম মনোবৃত্তি, তার মেয়েরা থাকতো। কোনদিন বাসার ভিতরে ঢুকেন নাই, তিনি হয়তো অন্যদের সঙ্গে কথা বলতে গেছেন। তাজউদ্দিন সাহেব হয়তো ওই বিল্ডিং এ। আজকে অনেকগুলো বিচার করতে গেলে এক জায়গায় গিয়ে থেমে থেমে গেলে চলবে না। রাজনীতি একটা ঘুরে, রাজনীতির প্রধান আওয়ামী লীগ না বলে আমি যদি বলি, রাজনীতির প্রধান যে ইয়েটা, সেখানেও তো ক্রিস্টালাইজেশনটা ঠিক মতো হয়নি, এখনো হয়নি। যারা মুক্তিযুদ্ধের পক্ষের লোক, বাংলাদেশে তো এখন দুইটি মাত্র আন্দোলন, একটা হচ্ছে আওয়ামী লীগ, আর একটা হচ্ছে বিরোধী আওয়ামী লীগ, আওয়ামী লীগ বিরোধী। আর তো দেখছি না আমি। আর আওয়ামী লীগ যদি বলি, তো আওয়ামী লীগ না বলে আমি বলবো যে মুক্তিযুদ্ধের পক্ষের লোক এবং মুক্তিযুদ্ধের বিপক্ষের লোক। আজকে যারা দাঁড়াতে পারছে না, ওই খালি ইলেকশনে ইয়ে করে গেছে, ইলেকশন 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 ইলেকশনের আগে কি হয়েছে, 47 সন থেকে এই যে আমরা, এই যে আমরা নানাভাবে আমরা কাজ করে দেখছি, শুনেছি, কিভাবে হলো ওগুলো, এগুলো নিয়ে চিন্তা করার আছে নিশ্চয়ই। আজকে আমার আবারও মনে হয়, আমরা তো অনেক আর্মি অফিসারের স্মৃতিচারণ পড়েছি, আরো অনেকে লিখছেন, আরো সাক্ষাৎকার আসছে, অনেক কথা গোপন রয়ে গেছে। এরই অত সত্য কথা যে জিয়াউর রহমান একটা সময় ছিলেন, এরশাদ একটা সময় ছিলেন, এবং 75-এর 15ই আগস্টের পরে যেই বিষয়টি সবচেয়ে বড় ছিল, যেই বিষয়টি বিশাল ছিল, 4টি স্তম্ভ, 2টি স্তম্ভ সঙ্গে সঙ্গে ভেঙে গেল। একটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা, সেখানে রাষ্ট্রধর্ম এসে গেল, বিসমিল্লাহ দিয়ে সংবিধান শুরু হয়ে গেল। আরেকটা হচ্ছে সমাজতন্ত্র। এই কথাটি তো আজকাল আওয়ামী লীগের নেতারাও কোনদিন বলেছে বলে আমি শুনি না, আমার কানে আসে না। 2টি স্তম্ভ ভেঙে গেছে। কাজে ইতিহাস বিকৃতির কথা যখন বলে, তখন শুধু পরবর্তীকালের যে ইতিহাস বিকৃতি, আর বাংলাদেশে সৎ রাজনৈতিক কর্মীর চাইতে চামচাদের যে গুরুত্ব বেশি, এটা অপু আমার চাইতে আপনার বেশি জানার কথা, যে চামচাদের গুরুত্ব অনেক বেশি। সৎ নিবেদিত প্রবীণ নেতাদের চাইতে এই উঠতি সুবিধাভোগী সাইকেল নিয়ে, মোটর সাইকেল নিয়ে পিছিয়ে পিছিয়ে দৌড়ানো এই চামচাদের ভূমিকা অনেক বেশি। থানা আজকে চামচাদের কথায় চলে। খুব দুর্ভাগ্যজনক, অত্যন্ত দুর্ভাগ্যজনক। বঙ্গবন্ধু এই বাংলাদেশ চাননি। বঙ্গবন্ধু কেন, কেউই এই বাংলাদেশ চান। প্রতিটি মানুষের সম্মান আছে, প্রতিটি মানুষের। কালকেও আমি শুনলাম একটি গ্রামে হিন্দুদের উপর অত্যাচার করা হয়েছে। কালকে এটা স্যার খুলনা রূপসা উপজেলার শিয়ালী গ্রামে, খুবই দুঃখজনক ঘটনা হয়েছে। এটা হয়েছে কখন? যখন রবীন্দ্রনাথ বঙ্গবন্ধুর শতবর্ষ পালন করা হচ্ছে, যখন বাংলাদেশের 50 বছর স্বাধীনতা পালন করা হচ্ছে, সেই সময় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার চেষ্টা করছে, বাঘা যতীনের ভাস্কর্য ভাঙা হয়েছে। ধমক দিচ্ছে, কি ধমক দিচ্ছে যে ফেলে দেওয়া হবে, বুড়িগঙ্গায় ফেলে দেওয়া হবে। এবং যারা এই ধর্ম নিয়ে কথাবার্তা বলছেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক। তাদের নৈতিকতার মানও তো আমরা দেখলাম।
আজকে পরিমেয় নিয়ে যে হই হই হচ্ছে, তাদেরকে নিয়ে হই হই হলে কেমন লাগতো? পরিমণি তো একা তো সঙ্গম করতে পারে না, তার জন্য তো পুরুষ লাগে। আর যে এতিমখানার জন্য হোক, মসজিদের জন্য হোক, কোটি কোটি টাকা এসেছে, এগুলো কি আকাশ থেকে এসছে? জবাবদিহিতা নাই, স্বচ্ছতা নাই, গণতন্ত্র বললেই হয়ে গেল। এবং সুবিধা মতো যাকে খুশি মানে সরকার টার্গেট করবেন আর নিজেদেরকে মানে ছেড়ে দেবেন, এটা হয় না। ওই জিরো টলারেন্স তো জিরো টলারেন্স। হাকিম নড়বে কিন্তু হুকুম নড়বে না, এই জিনিসটি আজ পর্যন্ত হলো না। আইনের শাসন হলো না। এটি অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত বেদনাজনক। আজকে কথাগুলো নিয়ে ভাববার আছে। আজকে আমি কথা বলবো না, আমি তো ইউসুফ খানকে পেয়েছি অনেকদিন পরে, আমার সৌভাগ্য। তার পিতা আমাদের কত বড় সম্মানিত ব্যক্তি ছিলেন, আমি জানি না রাষ্ট্র তাকে কি সম্মান করতে পেরেছে। ফুলঝুরি খান, তার হাতে এত মিষ্টি ছিল, তার আসল নামই লোকে ভুলে গেছে আজকে। তার আসল নামই রাইট। ভুলে গেছে। কি মিষ্টি হাত ছিল, কি মিষ্টি হাত, তার আসল নাম ভুলে গেছে। আজকে তার প্রতিও আমি গভীর শ্রদ্ধা জানি। ইউসুফকে দেখে আজকে তার কথা খুব মনে পড়ছে আমার। আমার খুব ভালো লাগছে আজকে। আমরা অন্য কথা শুনি আজকে, বঙ্গবন্ধুর কথা বলবো। আজকে 15ই আগস্ট বাংলাদেশে সন্ধ্যা, আজকে ভারতে স্বাধীনতা দিবস পালন করেছে। নবাব সিরাজদৌল্লার পলাশির পরে কত হাজার হাজার লোক, আন্দামানের ইতিহাস পড়লাম সেদিন, আন্দামানের গল্প পড়ছি, আন্দামান সম্পর্কে ডকুমেন্টারি ফিল্ম দেখছি, চোখ দিয়ে পানি পড়ছে। কি দেশপ্রেমিক নেতাদেরকে কি অত্যাচারটা করেছে। এই যে 11ই আগস্ট চলে গেল, ভাবেন 1905-এ বঙ্গভঙ্গ হলো, 1908-এ এই 11ই আগস্ট ক্ষুদিরাম বসুর ফাঁসি হলো। যেহেতু বঙ্গভঙ্গ হয়েছে, স্বদেশী আন্দোলন হলো, রবীন্দ্রনাথ রাস্তায় বেরিয়ে পড়লেন। রবীন্দ্রনাথ ওই একটি মাত্র শোভাযাত্রায় বেরিয়েছিলেন রাস্তায়, ঘোষণা করলেন কলকাতায় আজ কোনো চুলা জ্বলবে না, অরন্ধন আজকে কোনো চুলা জ্বলতে পারবে না। কলকাতার মানুষ সেদিন সেটা মেনে নিয়েছিল। এই আন্দোলন করতে গিয়ে ক্ষুদিরাম বসু অ্যারেস্ট হলেন। কলকাতার কোনো আইনজীবী তার জন্য আসেনি, রংপুর থেকে 3জন আইনজীবী গিয়েছিলেন ক্ষুদিরাম বসুর পক্ষে কথা বলার জন্য। ক্ষুদিরাম বলছেন যে আমি চাই না, হ্যাঁ আমি লড়াই করেছি, মানুষ এটা জানুক, হ্যাঁ আমি যুদ্ধ করেছি, মারতে চেয়েছিলাম, এটি মানুষ জানুক। তার ফাঁসি যখন হয়, তার একটু আগে উপরের দিকে তাকিয়ে তার শেষ প্রশ্ন ছিল, এই দড়ির মধ্যে মোম লাগানো হয়েছে কি? 10 মাস 10 দিন পরে জন্ম নিল মাসির ঘরে। মাকে বলছে চিনতে যদি না পারিস মা, দেখবি গলায় গলায় ফাঁসি, 10 মাস 10 দিন না। 1905, 1947, 15ই আগস্ট স্বাধীন হলো। সেদিন আর একটা ক্ষুদিরামকে, 14ই আগস্ট, আমরা কোনোদিনই আর ইংরেজদের তাড়িয়েছিলাম, এই আনন্দ বাঙালিরা কোনোদিন অর্ধেক বাঙালি মানে বাংলাদেশ সেইভাবে পালন করতে পারলো না। কারণ তাহলে তো পাকিস্তান দিবসটা করতে হয়। আমাদের এই একটা অন্ধকার একটা দিক আছে, এটা ভুললে চলবে? তিতুমিরের বাঁশের কেল্লা, সন্ন্যাসী ফকির বিদ্রোহ বললে চলবে? প্রীতিলতা, আহ, কল্পনা দত্ত শান্তি সুনীতি বললে চলবে? আমরা পারলাম না। 15ই আগস্ট ভারত স্বাধীনতা দিবস পালন করছে। আজকে ভারতকে কৃতজ্ঞ হিসেবে 1971 সনের যে কৃতজ্ঞতা, সেই হিসেবে ভারতের স্বাধীনতার জন্য ভারতবাসীকে আমি অভিনন্দন জানাই। কিন্তু আমার কি ভালো লাগার কথা না অপু, যখন আমি দেখি দিল্লি থেকে অমিত শাহ, দিল্লি থেকে মোদি কলকাতার ডেলি প্যাসেঞ্জারি করছেন, দিদি দিদি করে তারা বক্তৃতা দিচ্ছেন, এবং জয় বাংলা বলে তখন বুকটা ভরে যায়।
তখনই মনে হয় যে বঙ্গবন্ধু একটা বিশাল শক্তি দিয়ে গেছেন আমাদেরকে। আজকে সেই তৃতীয় বিশ্বের সবচেয়ে বেশি আস্থাবান হিথ্রো হিথ এডওয়ার্ড হিথ তার গাড়ি খুলে রিসিভ করেছিলেন। আজকে বলতে আমার কি যে ভালো লাগছে। অল্প করে সময় পেয়েছিলেন, কি ছিল? চাল নাই, ডাল নাই, টাকা নাই, ব্যাংক খালি করে নিয়ে গেছে টাকা। গয়না বোঝাই করে গয়না নিয়ে গেছে, সোনার দানা নিয়ে গেছে, যা বাঙালি এসে গেছে। সেইখানে আজকে বাংলাদেশের অর্থনীতি, ধরুন 1971 সালে পাকিস্তানের অর্থনীতি কোথায়? আস্তে আস্তে দেখা গেল যে ভারতের অর্থনীতি উপরে চলে গেল। তারপর দেখা গেল কি বাংলাদেশ আসছে। আজকে আজকে 5 বছর 4 বছর ধরে বাংলাদেশের অর্থনীতি ভারতের চাইতে অনেকখানি এগিয়ে গেছে। পাকিস্তান তো প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। সেই মানুষটাই মেরে ফেললেই কি সব শেষ হয়? না, শেষ হয় না। একজনকে মারলেই সব শেষ হয়ে যায় না। বঙ্গবন্ধুর আদর্শ রয়ে গেছে। কিন্তু আজকে আমার কাছে খুব খারাপ লাগে আওয়ামী লীগ যে সরকার আছেন, প্রতিটি সরকারই, এটি বলতে আমার খুব খারাপ লাগছে, প্রতিটি সরকারের মধ্যে আছে, সরকারি কর্মকর্তার মধ্যে থাকে, সরকারি যে দল সেই দলের মধ্যে থাকে একটা দুষ্ট চক্র থাকে। এবং এই দুষ্ট চক্র জনগণ থেকে মূল দলকে বিচ্ছিন্ন করার আপ্রাণ প্রয়াস নেয় এবং ওই সরকারের মধ্যে কেউ কেউ থাকেন এগুলোকে প্রশ্রয় দেয়। আজকে সেখান থেকে বেরিয়ে আসা খুব কঠিন কাজ এবং গণতন্ত্রে ফিরে আসা আরো কঠিন কাজ। এই কঠিন কাজটা করতে হবে, সেটা শুধু গালাগালি করে না, সেটা রাজাকার আলবদর সঙ্গে গলা মিশিয়ে করা যাবে না। বাংলাদেশের পক্ষের মানুষকে নিয়ে এগোতে হবে, বিবেকবান মানুষকে নিয়ে এগোতে হবে। বাংলাদেশের কৃষক, বাংলাদেশের শ্রমিক এখনো অনেক সৎ, বাংলাদেশে অনেক বুদ্ধিজীবী এখনো অনেক অনেক সৎ, অনেক সৎ। হ্যাঁ, যারা অসাধু তারা কিন্তু সিন্ডিকেট করতে পারে। আলুর সিন্ডিকেট হয়, এই যে কিছুদিন আগে চাউলের সিন্ডিকেট গেল, আমাদের বিখ্যাত ধনীরা চাল ব্যবসায় নতুন করে নামলো, আড়তদাররা বসে আছে গালে হাত দিয়ে, কৃষকরা তো উড়িয়ে গেছে, পাত্তা নাই। 5 টাকা 6 টাকা বেশি প্রতি কেজি চালে, 5 টাকা 6 টাকা। ডালের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে। আজকে এগুলো নিয়ন্ত্রণের কোনো চেষ্টাই নেই। বক্তৃতা দিলে তো হবে না, শুধু আমরা বিচার করব, বিচার করা বিচার, হ্যাঁ বিচার ক্ষমতা থাকলে অনেক কিছু করা যায়, কিন্তু প্রাথমিক দিকটা কি? প্রত্যেকটা মানুষের, বঙ্গবন্ধু যেটা বলেছিলেন, আজকে খুব বলতে ইচ্ছে করে সেই কথাগুলো। এক মিনিট আমি বলছি বঙ্গবন্ধু, আমি শেষ করছি যেটা বিষয়টা হয়েছে। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন মন্ত্রমুগ্ধের মতো আমাদের বাংলাদেশের অন্যতম প্রধান কবি, বরেণ্য বুদ্ধিজীবী, বর্তমানে যিনি কানাডায় অবস্থান করছেন, আমাদের নবীনগরের কথার আজকের এই জাতির জনকের শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবসের এই বিশেষ অনুষ্ঠানে আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম স্যারের নানান বিশ্লেষণ। এবং যে কথা আজকাল কেউ সাহস করে বলে না, কবি আসাদ চৌধুরী তার উল্টো সাহস করে সরকারের সমালোচনা করেন। সরকারের নানাবিধ নেতিবাচক কর্মকাণ্ডের ভীষণ সমালোচক একজন কবি আসাদ চৌধুরী, সেটি আমরা অনেকেই জানি, তার কাছাকাছি যাওয়ার যাদের সুযোগ হয়েছে। স্যার, আমি আপনার কাছে একটি বিষয় ধরিয়ে দিলে আপনার বুঝতে অনেক কথা বলতে আরো সুবিধা হবে। আমাদের রয়েছে ইউসুফ খান, ইউসুফ খানের আমরা কথা শুনবো। স্যার, এই যে আপনি বলছিলেন যে জাতির জনকের যে 4টি স্তম্ভ ছিল আমাদের 1971-এর স্বাধীনতা, আমাদের বিজয়ের পর 72-এর সংবিধানে যে 4টি স্তম্ভ, তার 2টি স্তম্ভ ইতিমধ্যে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছে। তার একটি অন্যতম হচ্ছে ধর্মনিরপেক্ষতা এবং আরেকটি হচ্ছে সমাজতন্ত্র। এই বিষয়গুলো নিয়ে স্যার কথা বললে আপনার সঙ্গে আমার মনে হয় সারা রাত ফুরাবে না, কারণ মানুষ আপনার কথা মন্ত্রমুগ্ধ শুনবে এই কারণে যে জাতির জনকের যে স্বপ্ন ছিল, তার যে আদর্শ ছিল, যে আদর্শের কথা এখন নানাবিধ মানুষ
গায়ে একটি মুজিব কোট জড়িয়ে আদর্শের কথা বলে বেড়ান, কিন্তু প্রকৃত অর্থে বঙ্গবন্ধুর আদর্শটা কি ছিল, আদর্শটা কতটা সমৃদ্ধ ছিল, সেই বিষয়টি আমরা এই মুজিব কোট পড়া মানুষগুলি কতটা জানি, সেটুকু নিয়েই তো আলোচনা অনেক দূর যেতে পারে। বঙ্গবন্ধুর আদর্শের সত্যিকার অর্থ যদি আজকে আদর্শটা ধরে রাখতে পারতাম, তাহলে তো আজকে স্যার হাজার হাজার কোটি টাকা বিদেশে নিশ্চয়ই পাচার হতো না। আমাদের বঙ্গবন্ধু কন্যার আশেপাশে এত চামচা, যে কথাটা আপনি বলছিলেন, এত চামচাদের ভিড় থাকতো না। এবং সেই বিষয়টি শুধু এখন শুধু ঢাকাতে না, ঢাকার বাইরে সেই সমস্ত জেলা উপজেলা শহরে কিন্তু এমপি মন্ত্রীদের আশেপাশে শুধু চামচাদের চতুর্দিকে আপনার স্তূপীকৃত অবস্থা। সেখান থেকে তো আমরা বের হতে পারছি না। আমি স্যার যে কথাটি বলছিলাম আপনার কাছে, যে আপনি বলছিলেন ভাস্কর্য ভেঙে দেওয়া হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবের আজকে স্বাধীন রাষ্ট্রে, বঙ্গবন্ধুর ভাস্কর্য করা যাচ্ছে না। কিন্তু আজকে সুখবর হচ্ছে যে আজকে এই বঙ্গবন্ধুর এই শাহাদাত বার্ষিকীটি এবার কিন্তু যেহেতু মুজিব বর্ষ, মানে এটি চলছে জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতার 50 বছর, এবং এই বছরে আমাদের বঙ্গবন্ধু শাহাদাত বার্ষিকী। আজকে আপনি নিশ্চয়ই গণমাধ্যমের কল্যাণে জেনেছেন, বিশ্ব গণমাধ্যমে যেটি ফলাও করে প্রচার হয়েছে সারাদিন, যে আজকে কিন্তু আমেরিকার সেই টাইম স্কোয়ারে বিশাল অনুষ্ঠান হয়েছে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে। আজকে যুক্তরাজ্যে হয়েছে, আজকে কানাডায় হয়েছে, বিভিন্ন দেশে হয়েছে, ইভেন ভারতের কলকাতায় আজকে, যেখানে 1945 থেকে 1947 সাল পর্যন্ত আমাদের বঙ্গবন্ধু ইসলামিয়া কলেজে পড়তেন, যে হোস্টেলটিতে বেকার হোস্টেল, সেখানে আজকে বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তি স্থাপন হয়েছে। এটি বড় কথা যে স্বাধীন দেশে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হয়, আর 46 বছর পর আজকে ভারতের স্বাধীনতা দিবস আপনি বলছিলেন, সেই স্বাধীনতা দিবসের মধ্যেও যথাযথ মর্যাদায় সেই বেকার হোস্টেলে কিন্তু পশ্চিমবঙ্গের সরকারের একজন উচ্চতর মন্ত্রী এবং সেখানকার সুশীল সমাজের প্রতিনিধিরা গিয়ে কিন্তু বঙ্গবন্ধুর ভাস্কর্য সেখানে স্থাপন করেছেন। অতএব বঙ্গবন্ধুকে যারা 21 বছর রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন, তাদের বোঝা উচিত ইতিহাস ইতিহাসই, এটি নয় কারো কৃতদাস। এই জায়গাটায় স্যার আপনার একটু মূল্যায়ন শুনতে চাই। না, আমি ওইটা একটু পরে বলি। তার কারণ ক্যাস্ট্রোর কথাই তো বলি আমি। ক্যাস্ট্রোর কথা, ক্যাস্ট্রো বলেছিলেন যে, পরিষ্কার করে বলেছিলেন যে আমি হিমালয় দেখিনি, আমি বঙ্গবন্ধুকে দেখেছি। যথেষ্ট, এই একটি মাত্র শব্দ যথেষ্ট। এবং প্রত্যেকে খুব সাহস পেতেন। বঙ্গবন্ধু আছেন মানে সাহসী ব্যাপার। এবং তিনি কি বলেছেন? তিনি বলছেন, আমি এটাই বলবো, তার আশার কথাটা বলেন, কি আমি চাই? আমি চাই বাংলার মানুষ পেট ভরে ভাত খায়। কি আমি চাই? আমার বাংলার বেকার কাজ পাক। কি আমি চাই? আমার বাংলার মানুষ সুখী হোক। কি আমি চাই? আমার বাংলার মানুষ হেসে খেলে বেড়াক। কি আমি চাই? আমার সোনার বাংলার মানুষের মুখে হাসি ফুটুক। আজকে হাসি ফোটানোর দায়িত্বটা তো কাউকে নিতে হবে। এটি ছিল না। আমি আর বলতে পারবো না অপু, আমার তো অনেক ইচ্ছে ছিল, অনেক কথা বললাম, কিন্তু আমি একটু শুনবো। আমি অনেকক্ষণ অস্থির হয়ে আছি। আর আমি একটু শুনতে শুনতে বিদায় নেব, তার কারণ আমার অলরেডি ফোন আসছে লস অ্যাঞ্জেলেস থেকে, আমেরিকার। আজকে সেখানে বঙ্গবন্ধুর উপর আমি আবার একক আলোচক সেখানে, কাজেই আমাকে একটু প্রিপারেশন নিতে হবে। একটু প্রিপারেশন। স্যার আমরা একটু আপনাকে একটু থাকতে একটু অনুরোধ করবো যে ইউসুফ ভাইয়ের একটি একটি ইয়ে শুনবো, আমি তো ফোন শুনবো। বসে আছি, আমি ওই জন্যই বসে আছি। স্যার ইউসুফ ভাই, আজকের এই বিশেষ দিনে মানে আমরা একটি বিশেষ আঙ্গিকে আজকে অনুষ্ঠানটি সাজাতে চেয়েছি, যে আমরা স্যারের কথা শুনবো এবং পাশাপাশি আজকের এই গুরু গম্ভীর অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে সরোদের মাধ্যমে দেখলাম, অনেকদিন পরে দেখলাম, খুব খুশি হয়েছে স্যার। আমার জন্য দোয়া করবেন।
স্যার, আমার কিছু বলার নেই। এমন একটা পরিবেশ ইউসুফ ভাই তৈরি করে দিয়েছেন, আমার মনে হয় এই মুহূর্তে আপনার কাছ থেকে শোনা ছাড়া আমার আর দুঃসাহস নেই কথা বলার। স্যার যদি কিছু বলেন। এই 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 যে যন্ত্রটা বাজাচ্ছে সরোদ, এর ইমপ্রুভমেন্টটা যে কি করে গেলেন আলাউদ্দিন খান সাহেব চিন্তা করা যায় না। এবং তারা আরেক ভাই ওস্তাদ আয়ত আলী খান সাহেব কি কাজটা করে গেছেন এটার ব্যাপারে, ইমপ্রুভমেন্টের ব্যাপারে। শুধু যন্ত্র সঙ্গীতটা না, যন্ত্রটা নিয়েও তাদের তাদের যে গবেষণা, তাদের যে কাজ, অসাধারণ কাজ। এই তো বলার অপেক্ষা রাখে না, বলার অপেক্ষা রাখে না। আমি ওই জন্যই একটি শোকের মানে জাতীয় শোক দিবসের এরকম একটি গুরুগম্ভীর শোকের অনুষ্ঠানে কথা বলে যে পরিবেশ তৈরি করা যায়, কিংবা আপনারা যারা করেন, সেটি একটি যন্ত্রের মাধ্যমে এত চমৎকার ভাবে আমাদেরকে 10 মিনিট একটা শোকের আবহ তৈরি করে যেভাবে আমাদেরকে মন্ত্রমুগ্ধের মতো আটকে রেখেছিলেন, এটি কিভাবে সম্ভব স্যার একটি যন্ত্রে? সেটাই সেটাই ওই জন্য কতক্ষণ আগে আমি ইউসুফের সঙ্গে যখন আলাপ করছিলাম, আমরা তখন শুরু করিনি, যে এটা এই যে যে ঘরানা, এই ঘরানা হচ্ছে মাইহার ঘরানা বলে ভারতের সর্বশ্রেষ্ঠ। তার কারণ রবিশঙ্কর এটা করেন, আলী আকবর খাঁ, অন্নপূর্ণা করতেন, হরিপ্রসাদ চৌরাসিয়া, নিখিল বন্দ্যোপাধ্যায়, মানে এখন তো সবাই মানে রাগ সঙ্গীতের এই এই যে ওয়াজির খাঁর মাধ্যমে, আমাদের ওস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেবের মাধ্যমে, যে যে বাবা আলাউদ্দিন খাঁ সাহেবকে তো বাবা বলে, মাইহারে সবাই বাবা পণ্ডিত রবিশঙ্কর। হ্যাঁ, এটা মূলত পণ্ডিত সবাই রবিশঙ্কর বাবা করেছিলেন। জি হ্যাঁ। তো যাই হোক, এইটা বড় ব্যাপার একটা। তো আমার মনে হয় একটু ফুলঝুরি খাঁ সম্পর্কে, ওর বাবার সম্পর্কে একটু ইউসুফ যদি কিছু বলেন, আমি খুব খুশি হব। আমার মনে হয় নবীনগরের কেন, বাংলাদেশের অনেকেই আজকে, আমাদের দেশে তো এগুলি প্রিজার্ভ করার কোনো ব্যবস্থা নাই। তারা যে কাজগুলো করে গেছেন, আমাদের দুর্ভাগ্য ওইগুলি আমরা টিকে রাখতে পারিনি। আর্কাইভে আমাদের অতটা শক্তিশালী না, আমরা সচেতনও ছিলাম না। আজকাল অনেক সচেতন মাশাআল্লাহ, আমরা সন্দেহ নাই। আজকে নাগপুরায় বিয়ে করে, আকিকা দেয়, এইগুলো আজকাল আমরা ভিডিও করে রাখি মোবাইলের মাধ্যমে, প্রিজার্ভ করতে পারি, কিন্তু এগুলি করা হয়নি। মানে স্যার একটা কথা বলবো, আমার বাবা যখন আমাকে রাস্তাটা বের করে নিয়ে যায়, মনে করেন রিক্সা উঠাইছে, আমাকে বললো যে আমি যাব
গাড়ি হর্ন দিবে, হ্যাঁ, তোমাকে আমি চা দিব, কিন্তু হর্নটা কোন নোটটা বাজতেছে সেটা তোমাকে বলতে হবে। ওরে বাপরে! হ্যাঁ, এখন এটা তো আমি কোনো অবস্থিতি মিলাতে পারি না। তখন আমাকে বললো, আমি তোমাকে একটা চা দিয়ে দিব, চাটা মনে রাখবা, আর গাড়ি এই হর্নটা বলবো যে এই হর্নটা কি আওয়াজ হয়। তখন আমি কোনোদিন পারছি, কোনোদিন পারি নাই। তখন আমাকে বললো যে দেখো, সারে গামা পাদা নিচা 7টা স্বর, যে সাত থেকে নি, সাত থেকে সা, সাত থেকে ধা, সাত থেকে পা, ওই হরের মধ্যে তুমি পাবা খুঁজা। যে অনেক কঠিন শিক্ষা, কিন্তু আমি প্রথম বুঝতে পারি নাই, এখন এখনো উপলব্ধি করতে পারতেছি। আহ, যাই হোক, মানে ইউসুফ ভাই, আপনার বাবাকে নিয়ে যদি আমরা এখন কথা বলা শুরু করি, আর স্যার যদি না, সে তার ভেতরে ঢুকে যান, তাহলে আমার মনে হয় এটা ঘন্টা দুয়েক পর্যন্ত চলবে। কারণ ফুলঝুরি খান আমাদের এই উপমহাদেশের, বিশেষ করে শাস্ত্রীয় সঙ্গীতের এমন এক কলাকার ছিলেন, যিনি উস্তাদ মানে আলাউদ্দিন খাঁ ঘরানার লোক। আপনারা আমাদের এই নবীনগর ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান। আপনার বাবাকে, আপনার বাবার নাম তো ইয়া রসুল খান, যেটা মানে রাজা তার ইয়েতে বাদ্যে খুশি হয়ে ফুলঝুরি খান উপাধি দিয়েছিলেন। হ্যাঁ, তো সেই কারণে আমার মনে হয় এই আলোচনাগুলি আমরা করব, আগেও করেছি, পরেও করব। ফুলঝুরি খানের আমরা নবীনগরের কথা, মৃত্যুবার্ষিকী আমরা পালন করেছি। স্যারকে আরেকদিন নিয়ে আসবো। স্যার, খুব খুশি জাতির হলাম। জনকের আজকের এই বিশেষ জাতির জনকের আজকের এই বিশেষ অনুষ্ঠানে, তার এই যে মহাপ্রয়াণ দিবস, জাতীয় শোক দিবসে আপনার শেষ বার্তাটি নবীনগরের কথার মাধ্যমে দেশবাসী, যেহেতু আপনি কানাডায় আছেন, দেশবাসীর কাছে জাতির জনকের আদর্শটা আসলে আমরা কতটা হৃদয়ে ধারণ করতে পেরেছি, এর উপর যদি আপনি একটু 1 মিনিট না, বলেন স্যার। এটা অত সংক্ষেপে বলতে পারবো না, সে যোগ্যতাও নেই আমার। শুধু একটু মনে করে দিই, ইলেকশনের আগে, যুক্তফ্রন্ট নির্বাচনের আগে বঙ্গবন্ধু কৃষ্ণনগরে গেছিলেন, কৃষ্ণনগর হাই স্কুলের দ্বারোদ্ঘাটন করতে, এবং সেই অনুষ্ঠানে এনএম খানও আসছিলেন। এনএম খান তখন মুখ্য সচিব ইস্ট বেঙ্গল, ইস্ট পাকিস্তানের। এবং সঙ্গীত শিল্পী আব্বাসুদ্দিন খান আসছিলেন। আব্বাসুদ্দিন সাহেব, বেদারউদ্দিন সাহেব এরা গেছিলেন সঙ্গে। তো ফেরার পথে ওই বক্তৃতায় কিন্তু বঙ্গবন্ধু যেটা বলেছেন আমি একটু মনে করিয়ে দিই। বাওয়ালিরা, বরিশাল, ফরিদপুর বিভিন্ন অঞ্চল থেকে বাওয়ালিরা সিলেটে যেতেন চাষ করার ইয়ের জন্য, ধান তোলা ইত্যাদি ইত্যাদি, এই ম্যানুয়াল কাজটা তারা করতেন, এবং তাদের খুব ঠকানো হতো, নানাভাবে ঠকানো হতো। বঙ্গবন্ধু যাতে এই ঠকানোটা যা না হয়, তার জন্য মনিম খানকে, এনএম খানকে, নিয়াজ মোহাম্মদ খানকে, নিয়াজ মোহাম্মদ খান খুব পপুলার এসডিও ছিলেন ব্রাহ্মণবাড়িয়াতে, তাকে খুব করে বললেন, এবং এটি কিছুটা দূর হয়েছিল সেই সময় তার অনুরোধে। তখনও তিনি কিন্তু একেবারে যুবক, এবং নৌকার মধ্যে, এটি ইউসুফ খান শোনা উচিত, নৌকার মধ্যে আব্বাস উদ্দিন মেঘনা নদী পেয়ে এক ধার সে গান গাওয়া শুরু, ভাটিয়ালি, একটার পর একটা ভাটিয়ালি। যখন দেখলেন যে বঙ্গবন্ধু একদম অভিভূত হয়ে শুনছেন, একসময় গান থামিয়ে বঙ্গবন্ধুর হাত ধরে বললেন যে, মুজিব, বাংলা ভাষাকে বাঁচাও, বাংলা ভাষা না থাকলে কিচ্ছু থাকবে না, বাংলা ভাষাকে বাঁচাও। একজন সঙ্গীত শিল্পী, তখন একমাত্র সঙ্গীত শিল্পী বাংলাদেশের, যে গোটা পৃথিবী জানতো আব্বাস উদ্দিনকে, সেই আব্বাস উদ্দিন নতুন, তখন এমপি পর্যন্ত না, ইলেকশন তো হয়নি, সে প্রাক্তন ছাত্র একটা নেতাকে হাত ধরে বলছেন যে বাংলাকে বাঁচাও। মানে বাংলা সংস্কৃতি এবং ভাষা আমাদের মূল ধারা, মূল স্রোত, এবং বাংলাদেশকে, এই সংস্কৃতিকে আক্রমণ করার জন্য, ভাষার জন্য পাকিস্তান এবং পাকিস্তানপন্থীদের আপ্রাণ চেষ্টাটা তখনও ছিল, এখনো আছে, এখনো আছে। আমাদেরকে বাংলা ভাষার কাছে আবার ফিরে যেতে হবে, বাংলা সংস্কৃতিকে শ্রদ্ধার সঙ্গে ফিরে যেতে হবে, এবং বঙ্গবন্ধু সেই কথাগুলো বাংলার মানুষের মুখে হাসি ফুটুক, এই আকাঙ্ক্ষা নিয়ে। লুটপাট করব বলে রাজনীতি না, মানুষের সেবা করব বলে রাজনীতি, এই আকাঙ্ক্ষা নিয়ে যদি আবার হবে, রাজনীতি ছাড়া সমাজ চলে না, ইম্পসিবল। কোন দেশ রাজনীতি ছাড়া চলতে পারে না। সুস্থ রাজনীতি, রাজনীতিটা সিন্ডিকেটদের হাতে চলে যাচ্ছে আস্তে আস্তে, আমাদের সংসদ আস্তে আস্তে কোটিপতিদের হাতে চলে যাচ্ছে। না,
সাধারণ মানুষের। আমি মুক্তিযুদ্ধের সময় দেখেছি আগরতলাতে ৩ জন শিক্ষক এমএলএ ছিলেন। বাংলাদেশ ৭৫-এর পরে একজন মাত্র শিক্ষক এমএলএ হয়েছিলেন, এমপি হয়েছিলেন। তিনি হচ্ছেন আসিফুল্লাহ মাস্টার। তিনিও গুলি খেয়ে মরেছিলেন বঙ্গবন্ধুর মতো। আমি কথা বাড়াবো না। এই পরিবারটির প্রতি, বঙ্গবন্ধুর প্রতি আমার গভীর শ্রদ্ধা জানিয়ে এবং নবীনগরের কাছে আমাদের কৃতজ্ঞতা তো অনেকগুলো কারণে। অসুরের বিরুদ্ধে লড়াই করতে তো এই সুর দিয়ে, এই কথাটা মনে রাখতে হবে। অসুরদের বিরুদ্ধে লড়াই করতে হবে অসুর হয়ে না, এই সুর দিয়েই লড়াই করতে হবে এবং আমরা জয়ী হবই, হবই। উই মাস্ট ওভারকাম, উই শ্যাল ওভারকাম। আমরা করব জয়। অনেক ধন্যবাদ। আমি বিদায় নিচ্ছি। আমাকে লস এঞ্জেলেস একটা অনুষ্ঠানে যেতে হবে। আমার ৩ মিনিট বাকি আছে। অনেক ধন্যবাদ। স্যার ইউসুফ, দেখা হবে। অনেক খোদা হাফেজ। ধন্যবাদ, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা স্যার যে আজকের এই অনুষ্ঠানে আপনি এত অনুষ্ঠানে আজকে ছিলেন। এর আগেও ২-৪টি অনুষ্ঠান করে এসেছেন। আবার আমাদের নবীনগরের কথার এই অনুষ্ঠানে আপনি সংযুক্ত হয়েছেন। সেজন্য নবীনগরের কথা পরিবারের পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা ইউসুফ ভাই, আপনার শেষ শ্রদ্ধা সরোদের মাধ্যমে জাতির জনকের প্রতি। আপনার এই সরোদ যন্ত্রটির মাধ্যমে তো অবশ্যই করবেন। যদি আমাদের আজকের এই জাতির জনকের এই শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে আপনার যদি কোনো বলার থাকে, সেটিও আপনি বলতে পারেন নবীনগরের কথার মাধ্যমে দেশে এবং বিদেশে থাকা অগণিত মানুষকে। যন্ত্রের মাধ্যমে তো আপনি বলেনই, যদি এবার একটু মুখে কিছু বলেন। আমার একটা কথা মনে পড়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টেলিভিশনে আগমন। আমি তখন রামপুরা একরামন স্কুলে পড়ি। সকাল থেকে আমাদের রিহার্সেল হলো, পতাকা নিয়ে দাঁড়ায় থাকতে হবে। তখন আমরা রিহার্সেল করলাম। উনি সম্ভবত সন্ধ্যার সময় আসছেন টেলিভিশন, বিটিভি পূর্ব রামপুরা উদ্বোধন করার জন্য। আমার এই কথাটা মনে পড়ে, যদি তখন আমি অনেক ছোট ছিলাম, সম্ভবত 4 কি 5 পড়ি। এখন এত বড় একটা লম্বা একটা মানুষ আমরা, এত লম্বা বড় মানুষ আমরা দেখিনি কোনো সময় তখন। এই কথাটা আমার মনে পড়ে। তো আমরা আসলে, আপনি সৌভাগ্যবান, আর আমরা আসলে সেই সৌভাগ্যের আপনার সারথি হতে পারিনি আপনার পাশে, যেহেতু আপনি সরাসরি বঙ্গবন্ধুকে দেখেছেন আর আমরা হ্যাঁ, বঙ্গবন্ধুকে কখনো দেখার সৌভাগ্য হয়নি। কারণ ৭৫-এর ১৫ই আগস্ট জাতির জনককে যখন সপরিবারে মেরে ফেলা হয়, তখন আমার বয়স সম্ভবত ৮ বছর, সম্ভবত। হ্যাঁ, সেই ৮ বছর বয়সে আমি আমার জীবদ্দশায় তাকে দেখার সৌভাগ্য হয়নি। তবে যেটুকু জেনেছি পত্র-পত্রিকা এবং নানান জার্নালে, সত্যি অসাধারণ এই মানুষ। আমার কাছে কেন জানি মনে হয় ইউসুফ ভাই যে আজকে স্বাধীনতার ৫০ বছর আমরা পার করে দিলাম। আরো হয়তো ২০, ২৫, ৩০ বছর আগে সম্ভবত আমরা এই দেশটিকে অনেক উচ্চতায় নিয়ে যেতে পারতাম, যদি এই জাতির জনককে আমরা বাঁচিয়ে রাখতে পারতাম। তার মাধ্যমে যে দেশটি আজকে সঠিকভাবে চালিত হতো। কিন্তু আমাদের পাকিস্তানের সঙ্গে যারা ছিল, আমাদের বাংলাদেশের সেই দোসররা আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের জাতির পিতাকে আমরা হারিয়েছি, যে কারণে দেশটি উল্টো ঘুরছিল দীর্ঘদিন। তো যাই হোক, আমরা আজকের এই অনুষ্ঠান শেষ করব আপনার একটি সর্বশেষ পরিবেশনা। এটি সুখের আবহ আরেকটি তৈরি করবেন এবং এরপরে আমরা বিদায় নিব আজকের এই অনুষ্ঠান থেকে। এবার আমরা, প্রিয় দর্শক, আমরা যেতে চাই বাংলাদেশের আমি অন্যতম যন্ত্রসঙ্গীত শিল্পী। হ্যাঁ, একটু বাজাবো, ইউসুফ ভাই। মনে পড়ে লাস্ট একটা গান বাজাবো, গান বাজাতে বাজাতে শেষ হয়ে যাবে। যদি আপনি যন্ত্রসঙ্গীতের মাধ্যমে আজকে অনুষ্ঠানটি শেষ করতে চান, তাহলে আমি এর আগে একটু বিদায় নিতে চাই। খুবই চমৎকার যে আমরা এই সরোদের মাধ্যমে আজকে অনুষ্ঠানটি আমরা সমাপ্তি ঘটাবো। তার আগে, প্রিয় দর্শক, আপনারা যারা দীর্ঘ প্রায় ১ ঘন্টা ধরে আমাদের নবীনগরের কথার আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই ৪৬তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সংযুক্ত হয়েছিলেন, আপনারা
আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমরা চেয়েছিলাম এটি সুর এবং সরোদের মাধ্যমে আমরা জাতির জনককে আজকে স্মরণ করবো, এবং সেভাবেই কবি আসাদ চৌধুরীকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। চমৎকার ভাবে তিনি বলছিলেন, শুধু কানাডা থেকে সংযুক্ত হয়ে লস এঞ্জেলস থেকে স্যারের আরেকটি লাইভ রয়েছেন, ওটা ওখানকার 12টায়, মানে বাংলাদেশ সঙ্গে 10টায়, সেই কারণে স্যার একটু আগে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। আমরা শুধু এটুকুই বলবো যে যারা 1975-এর 15ই আগস্ট সপরিবার জাতির জনককে হত্যা করে, যারা 21টি বছর রাষ্ট্রীয়ভাবে ইন্ডিমিনিটি অ্যাক্ট করে এই বিচারটি যারা করতে দেননি, এবং নানাভাবে হত্যাকারী যারা ছিলেন, যারা আত্মস্বীকৃত খুনি, মেজর ডালিম সহ যারা ছিলেন আর কি, তাদেরকে বিভিন্ন বিদেশের দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করে বঙ্গবন্ধুর নাম নিশানা যারা মুছে দিতে চেয়েছিলেন, তারা কিন্তু আজকে ব্যর্থ হয়েছে। আজকে কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবের জীবনী, তার আদর্শ সবাই কিন্তু এখন মুখস্থ, টুটা পাখির মতো সবটা জানে মানুষ। যে কারণে এই ব্যর্থ চেষ্টা 21 বছর আপনারা করেছেন, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়ে গেছে। আমরা শুধু এটুকুই বলবো যে বঙ্গবন্ধুর ইতিহাস, বঙ্গবন্ধুর জীবন আলক্ষ্য, এই বিষয়গুলো বলতে গেলে ঘন্টার পর ঘন্টা শেষ হবে না। তার কার্যক্রম নিয়ে একটি চমৎকার কথা বলেছেন, সেই কথাটি দিয়ে আমি আজকে বিদায় নিব নবীনগরের কথার আজকের অনুষ্ঠান থেকে, যেটি আমাদের পশ্চিমবঙ্গের বিখ্যাত উপন্যাসিক, কথা সাহিত্যিক অন্নদা শঙ্কর রায়, তিনি বলেছেন বঙ্গবন্ধুকে উদ্দেশ্য করে, যতদিন নীরবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান, ততদিন নীরবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। এর চেয়ে বড় বিশ্লেষণ বঙ্গবন্ধুকে নিয়ে আর কেউ করেছে বলে আমার জানা নেই। এইটুকু বলেই নবীনগরের কথার আজকের এই অনুষ্ঠান থেকে জাতির জনকের প্রতি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে আমি গৌরাঙ্গ দেবনাথ অপু বিদায় নিচ্ছি। আমরা বাংলাদেশের অন্যতম সরোদ শিল্পী ওস্তাদ ফুলঝুরি খানের ছেলে সুযোগ্য ইউসুফ ভাইয়ের সরোদের মাধ্যমে আজকে অনুষ্ঠানটি সমাপ্তি ঘটবে। চলে যাচ্ছি আমরা ইউসুফ খানের কাছে।